নমস্কার, আমি দেবদাস আর আপনারা শুনছেন কলিকাতা দর্পণ। কলকাতার কিছু অজানা ইতিহাস অচেনা বইয়ের পাতা থেকে আপনার জন্য স্পেশাল করে সংগ্রহ করে নিয়ে আসা। সত্যজিৎ রায় কি জেমস বন্ড দেখতেন? অবশ্যই দেখতেন। শুধু দেখতেন না, দারুণ ভালোবাসতেন। সন্দীপ রায় নিজে আমাকে বলেছেন 1971 সালে যুদ্ধ চলাকালে সত্যজিৎ ও বিজয়া জেমস বন্ড চলচ্চিত্র ডক্টর নো দেখতে গেছিলেন, সে কথাও বলেছিলেন। তাই শন কোনারির এই ছবিটা কয়েক বছর আগে যখন ফেসবুকেতে ছড়িয়ে পড়েছিল, তখন বেশ মজা লেগেছিল এটা দেখে যে সেই ছবির মুখটা মানিকবাবুর, ফটোশপ করা। জানি না মানিকবাবু নিজে এসব দেখলে কি বলতেন। যাই হোক, কোনারির কথা বলি বরং। তার তো বন্ড হবার কথাই না। জেমস বন্ডের মতো উনিও জাতে স্কটিশ। দুইজনেই রয়্যাল নেভিতে ছিলেন। দুজনের চেহারা, উচ্চতা, ওজন একেবারে এক। কিন্তু বন্ড ফেটেসের মতো উচ্চবিত্ত প্রতিষ্ঠানে শিক্ষা নিয়েছেন, আর ইনি স্কুলের খরচা চালাতে রাস্তায় রাস্তায় খবরের কাগজ বেচতেন। 1952 সালে লন্ডনে এলেন মিস্টার ইউনিভার্স হতে। বদলে হয়ে গেলেন অভিনেতা। প্রথম সিনেমার জন্য মাত্র 2 দিনে শিখেছিলেন টুইস্ট নাচ, সঙ্গে চলছিল ফুটবল খেলা। সেটা এতটাই ভালো যে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মোটা টাকার অফারও চলে এসেছিল। কিন্তু ততদিনে সব ঠিক, তিনি অভিনেতাই হবেন। লংগেস্ট ডে ছবিতে অভিনয়ে তার অভিনয় সবার চোখ টানল। অবশেষে 1961-তে টেরেন্স ইয়াং তাকে বন্ড বানানোর কথা ভাবলেন। সব ঠিক ছিল, কিন্তু অসুবিধে একটাই, ভদ্রলোক ঠিক সেক্সি নন। 2 বার অডিশন নেওয়া হলো, ফেল করলেন। শেষে প্রডিউসার কাবি ব্রকলি ভুলটা বুঝতে পারলেন। অডিশন টিমে একজনও মহিলা নেই যে। ডেকে আনা হলো তার স্ত্রী ডানাকে। ডানা একবার দেখেই বললেন, এই লোককে যদি সেক্সি না বলো তো সেক্সি শব্দের মানেই বদলে দিতে হবে যে। কি ভাগ্য! ডানার কথা মেনে নিলেন সবাই। শুরু হলো ডক্টর নো সিনেমার কাজ। কোনারির ঘড়ি কেনার টাকা নেই। কাবি ব্রকলি নিজের হাতে রোলেক্স খুলে তাকে পরিয়ে দিলেন। বাকিটা ইতিহাস। জেমস বন্ড আর রোলেক্স ঘড়ি একে অপরের অল্টার ইগো হয়ে রইল। গল্প এখানেই শেষ না। অনেক দিন পরে 1991 সালে পিপল ম্যাগাজিনে ভোটের নিরিখে সেক্সিয়েস্ট ম্যান অব দ্য সেঞ্চুরি হলেন এই ভদ্রলোক। জানা কি তখন মুচকি হেসেছিলেন? কে জানে। অনেক পরে যখন বেশ বুড়ো হয়ে গেছেন, তখনও দ্য রক ছবিতে তিনি সেই অপরাধী, একমাত্র যে জানে দ্বীপের মতো সেই কারাগারে ঢোকার গোপন পথ। নেম অফ রোজ ছবিতে তিনিই গোয়েন্দা উইলিয়াম অফ বাস্কারভিল। লিগ অফ এক্সট্রা অর্ডিনারি জেন্টলম্যানে অ্যালেন কোয়ার্টারম্যান। আনটাচেবলসে সেই পুলিশ অফিসার মালোন। আর এক্সাম্পমেন্টে বিখ্যাত চোর রবার্ট ম্যাকডুগাল। মার্নিতে তিনিই আবার দুরন্ত প্রেমিক। তবে আমার সবচেয়ে প্রিয় ইন্ডিয়ানা জোন্সের বাবার ভূমিকায় তার অভিনয়। একেবারে ভোলা ভালা ছাতা হাতে মানুষটাকে দেখে চেনাই যায় না, যতক্ষণ না শত্রুর প্লেন সাগর তীরে গুলি ছুটতে ছুটতে আসে তার দিকে ধেয়ে। ইন্ডিয়ানা নিজেও বুঝতে পারেন না কি করবেন। ঠিক এইখানে কনারি শুধু ছাতার সাহায্যে যেভাবে বিমানদের ধ্বংস করেন, তা জেমস বন্ড ছাড়া কারো পক্ষে সম্ভব না। এই এক দৃশ্যে কোনারি বুঝিয়ে দেন, বাপ তো বাপ হতা হ্যায়। গল্প বলার আগে বলা ভালো, আজকের গল্পটি আমরা নিয়েছি সাতকাহন ওয়ার্ডপ্রেস থেকে। আমার মনে আছে ছোটবেলায় স্কুলে স্বাধীনতা দিবস নিয়ে কিছু আঁকতে বললেই যেটা প্রায় চোখ বন্ধ করে এঁকে দিতাম, সেটা হলো 3-4 জন মানুষ জাতীয় পতাকা উত্তোলন করছে। এখন মানুষগুলোকে মানুষের মতো দেখতে হতো কিনা সেটা তর্ক সাপেক্ষ, কিন্তু জাতীয় পতাকায় কোনো খুঁত যে থাকতো না সেটা হলফ করে বলতে পারি।
তবে এটা শুধু আমার ক্ষেত্রেই না, মানে মনে হয় প্রায় সবার ক্ষেত্রেই সত্যি। কারণ জাতীয় পতাকা ছোটবেলা থেকেই সবার ভীষণ ভীষণ চেনা। এমনকি শুধু রং বা আকৃতিই নয়, কম বেশি অনেক মানুষই রঙের নির্দিষ্ট অর্থ বা পতাকার সঠিক ব্যবহার সম্পর্কে অবধি সচেতন। কিন্তু যদি প্রশ্ন করি জাতীয় পতাকার ইতিহাস নিয়ে, কার সৃষ্টি এই নকশা, কি ভেবেই বা তৈরি, কবে কোথায় উড়েছিল প্রথম জাতীয় পতাকা, তাহলে মাথা চুলকোতে হবে বই কি। আর সাতকাহন যেহেতু কলকাতা ছাড়া কথা বলে না, তাই এই প্রশ্নের উত্তরগুলোর সাথে যে একটা ক্যালকাটা কানেকশন আছে তা বলাই বাহুল্য। আজকে আমরা যে আয়তাকার এবং অনুভূমিক জাতীয় পতাকা দেখছি তার 3টে রং, একদম উপরে গেরুয়া, মাঝে সাদা এবং নিচে সবুজ। সাদার ওপর গাঢ় নীলে 24 দণ্ডের অশোক চক্র। জাতীয় পতাকার এই নকশা সরকারিভাবে গৃহীত হয় 1947 সালের 22শে জুলাই গণপরিষদের বৈঠকে। পিঙ্গলি ভেঙ্কাইয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের যে স্বরাজ পতাকা অলঙ্করণ করেছিলেন মূলত তার ভিত্তিতেই। কিন্তু সরকারি তকমা পাওয়ার আগেও ভারতের স্বাধীনতা সংগ্রামে বারংবার ব্যবহৃত হয়েছে খুব কাছাকাছি দেখতে প্রায় 7 থেকে 8টি নকশার পতাকা, যার প্রথমটি ছিল খোদ কলকাতায়। আজকাল দেখি ভারতের ইতিহাস চর্চায় একটা ভুল অনেকেই করে থাকেন, সেটা হলো স্বাধীনতার আগে যে দেশ ভারতবর্ষ বলে আদৌ কিছু ছিল না সেটা ভুলে যান। 2000 বছর আগে সেই ষোড়শ মহাজনপদ থেকে আরম্ভ করে ব্রিটিশ আমলের ভারতবর্ষ চিরকালই কিছু স্বশাসিত সাম্রাজ্য বা রাজবংশের সমষ্টি মাত্র, যাদের ছিল নিজস্ব প্রতীক বা পতাকা। তাই খুব স্বাভাবিকভাবেই জাতীয় পতাকার প্রয়োজনটুকুও কেউ বোধ করেন, ব্যবহার করা তো দূরের কথা। এমনকি তথাকথিতভাবে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বা সিপাহী বিদ্রোহে অবধি ব্যবহার হয়েছিল লাস্ট মুঘল দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সবুজ প্রতীক। কিন্তু ছবিটা বদলাতে শুরু করে 19 শতকের শেষ থেকে। জাতীয়তাবাদী মনোভাব যত জোরদার হয় ততই সবার মনে হতে থাকে যে সংগঠিত আন্দোলন গড়ে তুলতে গেলে একটি সাধারণ প্রতীক ভীষণ জরুরি। এই প্রয়োজন থেকেই 1883 সালে লাহোরে এক বাঙালি তৈরি করেন ইন্ডিয়ান ন্যাশনাল সোসাইটি। তার নাম শ্রীশচন্দ্র বসু। ওনার তৈরি সূর্যের প্রতীক দেওয়া পতাকা নিয়ে লাহোরের রাস্তায় মিছিল করেন ভারত সভার আদলে তৈরি এই সোসাইটির সদস্যরা। কিন্তু যে কোনো কারণেই হোক এই পতাকা উপনিবেশের অন্যান্য জায়গায় প্রচার পায়নি। প্রায় 22 বছর বাদে প্রবলভাবে মাথাচাড়া দিয়ে ওঠে জাতীয়তাবাদী আন্দোলন। সৌজন্যে 1905-এ লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত। কলকাতায় তখন যথেষ্ট সক্রিয় অনুশীলন সমিতির যুগান্তর গোষ্ঠী আজকের রাজাবাজারের কাছে পার্সিবাগান অঞ্চল বিপ্লবী কার্যকলাপের অন্যতম কেন্দ্র। সমিতির সদস্যরা ঠিক করেন যে তারাই একটি পতাকা তৈরি করে সেটি উত্তোলন করবেন। উদ্দেশ্য এই উপলক্ষে জনসমায়েত ঘটানো এবং তাদের বিপ্লবের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। অতএব যেমন ভাবা তেমনই কাজ। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক শচীন্দ্র প্রসাদ বসু এবং অরবিন্দ ঘোষের সহচর সুকুমার মিত্র দায়িত্ব নিলেন নতুন পতাকার নকশা তৈরির। ত্রিবর্ণরঞ্জিত ফরাসি জাতীয় পতাকাকে অনুসরণ করে স্বাধীনতা, সমতা এবং সৌভ্রাতৃত্বের আদর্শকে মাথায় রেখে প্রস্তুত হলো পতাকা। ইতিহাসের পাতায় যার পরিচয় ক্যালকাটা ফ্ল্যাগ নামে। কিন্তু বিতর্ক রয়ে গেছে এই পতাকার নকশাটি কীরকম ছিল তা নিয়ে। পিটি নায়ার বা কেভি সিংয়ের মতে অনুভূমিক এই পতাকায় ছিল 3টি রং, একদম ওপরে সবুজ, মাঝে হলুদ এবং নিচে লাল। সবুজ অংশে 8টি পদ্ম, ব্রিটিশ শাসিত ভারতীয় উপনিবেশের 8টি প্রদেশকে মাথায় রেখে। হলুদ অংশে দেবনাগরী হরফে লেখা বন্দে মাতরম, আর লাল অংশের বাঁ দিকে সূর্য ও ডান দিকে এক ফালি চাঁদের ওপর একটি তারা, যথাক্রমে হিন্দু এবং মুসলিমদের বোঝাতে। আবার অনেকের মতে রঙের ব্যবহার ছিল অন্যরকম। ক্যালকাটা ফ্ল্যাগ উত্তোলনের দিন ঠিক হয় 1906 সালের 7ই আগস্ট। স্থান হিসেবে বেছে নেওয়া হয় সেই পার্সিবাগানেরই গ্রিয়ার পার্ককে।
কলকাতা পুরসভার একসময়ের চেয়ারম্যান আর.টি. গ্রিয়ার এর নামানুসারে যার নামকরণ। আজকের দিনে আপনি জায়গাটিকে চেনেন সাধনা সরকার উদ্যানী নামে, রাজাবাজার সায়েন্স কলেজের ঠিক উল্টো দিকে। পরাধীন ভারতবর্ষের সেই প্রথম জাতীয় পতাকাটি উত্তোলন করেছিলেন ব্যারিস্টার প্রমথনাথ মিত্র। পরের বছর 1907-এর 22শে আগস্ট জার্মানিতে দ্বিতীয় পতাকাটি উত্তোলন করেন মাদাম ভিকাজি কামা, যা তৈরি হয়েছিল ক্যালকাটা ফ্ল্যাগ অনুসরণেই। এর প্রায় 22 বছর বাদে 1929-এর 31শে ডিসেম্বর জাতীয় কংগ্রেস স্বীকৃতি দেয় এই পতাকাকে। ছোটবেলায় উত্তর কলকাতায় থাকাকালীন স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের দিন সকালে ছাদে পতাকা তুলে আমার আর দাদার কাজ ছিল আশেপাশের কটা বাড়িতে জাতীয় পতাকা লাগিয়েছে সেটা গোনা। অনেক দিন বাদে বছর তিনেক আগে হঠাৎ একবার 15ই আগস্টের সকালে সল্টলেকের বাড়ির ছাদে দাঁড়িয়ে গুনতি করতে গিয়ে করে আঙুলটাও পেরোল না। বুঝলাম যে স্বাধীনতার পর 71টা বছর পেরিয়ে আমরা শুধু স্বাধীনই হয়নি, আধুনিকও হয়েছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেটা ফরওয়ার্ড করতে আমরা যতটা স্বচ্ছন্দ, জাতীয় পতাকা তুলতে অতটা নয়। পূর্ব বর্ধমানের নো আদার ঢাল, সেই যেখানে কেউ যায় না, কেউ যায় না কোনো দিনও। সপ্তাহান্তে বেড়াতে যাওয়ার কথা উঠলে বাঙালির অন্যতম প্রিয় জায়গা বোলপুর শান্তিনিকেতন। বছরে 2-3 বার তো অনেকেই যান বোধ হয়, তাই না? কলকাতা থেকে ট্রেনে ঘন্টা 3 বর্ধমান পার হলেই ট্রেনের ঝান্ডা দিয়ে বাইরের ধান ক্ষেতের দিকে তাকিয়ে আপনার মন ভালো হয়ে যায়। মনে হয় এই তো আর কিছুক্ষণ। এরপর থেকে কিন্তু আপনি নজর রাখেন কোন কোন স্টেশন পার হয়ে গেল, আর ঠিক এই সময় আপনার চোখে পড়ে ছোট্ট ছোট্ট কয়েকটা স্টেশন। ঝাপটের ঢাল, নোয়াদার ঢাল, পিচকুড়ির ঢাল। আরও হয়তো দেখবেন আপনার উল্টো দিকে সিটে বসে থাকা যে বয়স্ক দম্পতি, তারাও তখন নিজেদের মধ্যে আলোচনা করছেন। কি অদ্ভুত নাম স্টেশনগুলোর, তাই না? বোধহয় ঢালু জমি, সেই জন্য হয়তো এরকম নাম। হ্যাঁ, তাই হবে বোধহয়। আপনার মনেও একই প্রশ্ন জাগে হয়তো। আচ্ছা, সত্যি করে বলুন তো, সেই সঙ্গে কি কখনো এটাও মনে হয় না যে নামতে পারলে বেশ হতো? এই যে ধুধু ধানক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট স্টেশন, ফাঁকা প্ল্যাটফর্ম, মনে হয় না জানতে পারলে বেশ হতো যে কি আছে ওখানে? কিন্তু প্ল্যান মাফিক ঘোড়ার মাঝে ছোট্ট এক স্টেশনে হঠাৎ করে নেমে পড়ার সুযোগ কোথায়? আর ট্রেনটাও যে দাঁড়াবে না ওই স্টেশনে। আচ্ছা, অবাক হবেন যদি বলি আমি গেছিলাম। হ্যাঁ, শুধুমাত্র ওই স্টেশনগুলোর মধ্যেই একটাই যাব বলে বেরিয়ে পড়েছিলাম একদিন। 3 ঘন্টা ট্রেন জার্নি করে গিয়ে নেমেছিলাম যে ছোট্ট স্টেশনটাই, তার নাম নোয়াদার ঢাল, যাকে এর আগে শুধু আপনি ট্রেনের জানলা দিয়েই দেখেছেন, যেখানে এর আগে কেউ যায়নি। আক্ষরিক অর্থেই জায়গাটার সম্পর্কে কোথাও তেমনভাবে না আছে কোনো ছবি, না আছে কিছু, আছে শুধু এক মজার গল্প। নোয়াদার ঢালের নামের পেছনের গল্প। সাহেবি আমল, ঝাপটের ঢাল আর পিচকুড়ির ঢাল, এই 2 স্টেশনের মাঝে একটি নতুন স্টেশন হবে। তা নতুন স্টেশনের নাম কি হবে? কেরানিবাবু সাহেবকে গিয়ে জিজ্ঞেস করলেন। সাহেব ইতিমধ্যেই এত ঢাল নিয়ে বিরক্ত। নতুন স্টেশনের নাম রাখার কথার প্রথমেই বললেন, এনিথিং বাট নো আদার ঢাল প্লিজ। কেরানিবাবুটি নিজের মতো করেই বুঝে নিল যা বোঝার। স্টেশনের নাম হয়ে গেল নোয়াদার ঢাল। প্লিজ, এই গল্পের সত্যি মিথ্যে বিচার করতে যাবেন না। গল্প হলো গল্প, তার সত্যি মিথ্যে বিচার করতে গেলে গল্পটার মজাটাই যে থাকে না। আর কলকাতা থেকে 134 কিলোমিটার দূরের একটা অচেনা স্টেশনে গিয়ে নামার আগে পর্যন্ত জানতাম না কি দেখতে পাবো, কারণ
কোথাও নোয়াদার ঢাল সম্পর্কে তেমন কিছু লেখা নেই। নমস্কার, আমি দেবদাস, আর আপনারা শুনছেন কলিকাতা দর্পণ। কলকাতার কিছু অজানা ইতিহাস অচেনা বইয়ের পাতা থেকে আপনার জন্য স্পেশাল করে সংগ্রহ করে নিয়ে আসা। কারণ কেউ ঘুরতে যায়নি ওখানে, আমিই বোধহয় প্রথম গেলাম। আর না গেলে জানতে পারতাম না যে কি অফুরান আনন্দ কুড়িয়ে পাবো অচেনা এক ছোট্ট রেল স্টেশন নোয়াদার ঢালে। পদ্মপুকুর, ধানক্ষেত, ভরদুপুর, ছেলেবেলার সাইকেল, আরও কত কি বিবরণ দেওয়ার জন্য নিজের লেখার ওপর বেশি ভরসা করতে পারি না। তাই এই মুখ চেনা কিন্তু অজানা নোয়াদার ঢালকে যেটুকু দেখেছি তা অল্প কিছু ছবিতেই দিলাম।